পুরনো জমিদার বাড়ির চারপাশে যেন এক অদ্ভুত নীরবতা। শুভ বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। আজ তার দাদা আব্দুল করিমের মৃত্যুর 7 দিন পূর্ণ হয়েছে। বাড়ির সবাই এখনো শোকে স্তব্ধ। দাদা ছিলেন এই পরিবারের প্রধান, তার সিদ্ধান্তই ছিল শেষ কথা। কিন্তু মৃত্যুর আগে কয়েক মাসে তিনি যেন সম্পূর্ণ বদলে গিয়েছিলেন। প্রায় একা একা থাকতেন, কারো সঙ্গে তেমন কথা বলতেন না। আর সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল বাড়ির পশ্চিম পাশের পুরনো ঘরটি বছরের পর বছর তালাবদ্ধ। সেখানে কাউকে যেতে দিতেন না। সন্ধ্যায় পরিবারের সবাই ড্রয়িং রুমে বসেছিল। ঠিক তখনই বাড়ির পুরনো কর্মচারী রহিম এসে একটি খাম এগিয়ে দিল। এটা বড় সাহেব মৃত্যুর আগে আমাকে দিয়েছিলেন, বলেছিলেন 7 দিন পর খুলতে। ঘরে মুহূর্তেই নীরবতা নেমে এলো। শুভ খামটা হাতে নিল, কাপা হাতে খুলল। ভিতরে একটি চিঠি। চিঠিটা পড়তে শুরু করলো সে। প্রিয় পরিবার, যদি তোমরা এই চিঠিটা পড়ো, তার মানে আমি আর বেঁচে নেই। আমার একটি অনুরোধ আছে, বাড়ির পশ্চিম পাশের ঘরটি কখনো খোলার চেষ্টা করবে না। সেখানে এমন একটি সত্য লুকিয়ে আছে যা জানলে এই পরিবারে অনেক কিছু বদলে যাবে। আমি চাই না পুরনো ক্ষত আবার জেগে উঠুক। ক্ষমা করে দিও, আব্দুল করিম। চিঠি পড়া শেষ হতেই ঘরে গুঞ্জন শুরু হয়ে গেল। চাচা সাইফুল বিরক্ত গলায় বললেন, বাবা বয়সের কারণে অনেক কিছু কল্পনা করতেন, এসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। কিন্তু শুভর মনে কৌতূহল জন্মালো। মেঘলাও চুপচাপ বসেছিল। সে শুভর দিকে তাকিয়ে বলল, তোমার কি মনে হয় না কিছু একটা লুকানো আছে? শুভ ধীরে মাথা নাড়ালো। হ্যাঁ, সেদিন রাত সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ একটা শব্দে শুভর ঘুম ভেঙে গেল। সে উঠে বসল। আবার শব্দটা হলো। শব্দটা যেন পশ্চিম পাশের ঘর থেকে আসছে। শুভ দ্রুত বেরিয়ে এলো। করিডোরে এসে দেখলো মেঘলাও দাঁড়িয়ে, তার মুখে ভয়ের ছাপ। তুমিও শুনেছ? মেঘলা মাথা নাড়ালো। দুজন ধীরে ধীরে পশ্চিম পাশের ঘরের দিকে এগিয়ে গেল। পুরো করিডোর অন্ধকার, শুধু জানালা দিয়ে বিদ্যুতের আলো মাঝে মাঝে ঝলকাচ্ছে। ঘরের সামনে পৌঁছাতেই শব্দ থেমে গেল। এক মুহূর্তের জন্য চারপাশ স্তব্ধ। ঠিক তখনই ঘরের ভেতর থেকে যেন কিছু একটা দরজায় আঘাত করলো, ধাম করে। মেঘলা ভয়ে শুভর হাত চেপে ধরল। হঠাৎ দরজার নিচ দিয়ে একটি পুরনো কাগজ বেরিয়ে এলো। দুজনেই হতবাক। ঘর তো তালাবদ্ধ, তাহলে ভিতরে কে? শুভ নিচু হয়ে কাগজটা তুলে নিল। ওটা একটা পুরনো সাদা কালো ছবি। ছবিতে তরুণ বয়সের দাদা দাঁড়িয়ে আছেন, তার পাশে পরিবারের অন্যান্য সদস্যরাও আছে। কিন্তু একজন অচেনা তরুণীও দাঁড়িয়ে আছে, যাকে শুভ কখনো দেখেনি। ছবির পেছনে কাপা হাতে লেখা, তাকে ভুলে যেও না। মেঘলার গলা শুকিয়ে গেল। মেয়েটা কে? শুভ কোনো উত্তর দিতে পারল না, কারণ ঠিক সেই মুহূর্তে করিডোরের শেষ মাথায় একজন মানুষের ছায়া দেখা গেল। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে ছায়াটা অন্ধকারে মিলিয়ে গেল। শুভ দৌড়ে গেল, কিন্তু সেখানে পৌঁছে কাউকে পেল না। শুধু মেঝেতে পড়েছিল একটু পুরনো চাবি। পরদিন সকালে ছবিটা দেখে শুভর মা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেলেন। তার হাত থেকে ছবিটা পড়ে গেল, আর তিনি শুধু একটি কথাই বললেন, এই ছবিটা তোমরা কোথায় পেয়েছো? সকালের আলো তখন পুরো বাড়ি জুড়ে ছড়িয়ে পড়েছে, কিন্তু শুভ আর মেঘলার মনে গত রাতের ঘটনার ভয় এখনো কাটেনি। ড্রয়িং রুমে দাঁড়িয়ে শুভ ছবিটা মায়ের হাতে দিল। ছবিটা দেখার সঙ্গে সঙ্গে রোজিনার মুখের রং বদলে গেল। তার হাত কাঁপতে শুরু করলো। মুহূর্তের মধ্যে ছবিটা হাত থেকে মেঝেতে পড়ে গেল। শুভ অবাক হয়ে বলল, মা, তুমি এই মেয়েটাকে চেনো? রোজিনা দ্রুত ছবিটা তুলে নিলেন, তারপর গম্ভীর গলায় বললেন, না। কিন্তু তার চোখ মুখ বলছিল অন্য কথা। মেঘলা শান্ত স্বরে বলল, আম্মা, আপনি কিছু লুকাচ্ছেন? রোজিনা এবার কিছুটা রেগে গেলেন। যা জানি না তা কি করে বলবো, বলে তিনি দ্রুত ঘর ছেড়ে চলে গেলেন। শুভ আর মেঘলা একে অপরের দিকে তাকালো। দুজনেই বুঝলো মা অবশ্যই কিছু জানেন। সেদিন দুপুরে শুভ বাড়ির পুরনো স্টোর রুমে গেল। দাদা জীবিত থাকাকালে সব পুরনো অ্যালবাম সেখানে রাখতেন। ধুলো মাখা বাক্স খুলে খুলে তারা ছবি দেখতে লাগলো। 1 ঘন্টা পর মেঘলা হঠাৎ বলে উঠল, শুভ, এটা দেখো। একটি পুরনো পারিবারিক ছবি। সেখানে দাদা দাদি চাচা বাবা সবাই আছে, কিন্তু ছবির এক কোণা কাঁচি দিয়ে কেটে ফেলা হয়েছে।
মনে হচ্ছে সেখানে আগে আরেকজন ছিল। এরপর আরও কয়েকটি ছবি পাওয়া গেল। সবগুলোতেই একই ঘটনা, একই জায়গা কেটে ফেলা, যেন কোনো একজন মানুষকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। মেঘলা ফিসফিস করে বলল, মনে হচ্ছে এই মেয়েটার অস্তিত্ব কেউ ইচ্ছে করে লুকিয়েছে। সন্ধ্যায় শুভ চাচা সাইফুলের কাছে গেল। চাচাকে বলল, এই ছবির মেয়েটা কে? ছবিটা দেখেই সাইফুলের চোখে এক মুহূর্তের জন্য আতঙ্ক দেখা দিল, কিন্তু পরক্ষণেই স্বাভাবিক হয়ে গেলেন আর বললেন, আমি জানি না। শুভ বলল, সত্যি? সাইফুল বললেন, হ্যাঁ, আর এসব পুরনো ব্যাপার নিয়ে মাথা ঘামিও না। কথাগুলো বললেও তার কণ্ঠে অস্বস্তি স্পষ্ট ছিল। সেই রাত বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। মেঘলার ঘুম আসছিল না। জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। হঠাৎ পশ্চিম পাশের করিডোরে একটা আলো জ্বলল। মেঘলা চমকে উঠল, কারণ ওই অংশে কেউ থাকে না। সে ধীরে ধীরে দরজা খুলে বেরিয়ে এলো। করিডোরে গিয়ে দেখল একজন মানুষ পশ্চিম পাশের ঘরের সামনে দাঁড়িয়ে। লোকটির হাতে একটা লণ্ঠন, মুখ দেখা যাচ্ছে না। মেঘলা দ্রুত শুভকে ডাকতে গেল। দুজন ফিরে আসতে মাত্র 1 মিনিট সময় লাগলো, কিন্তু ফিরে এসে তারা দেখল সেখানে কেউ নেই। করিডোর ফাঁকা, চারপাশে স্তব্ধ। ঠিক তখন শুভর চোখ দরজার উপর পড়ল। দরজার পাশে কাঠের নকশার ভিতর ছোট্ট একটা ধাতব অংশ দেখা যাচ্ছে। আগে কখনো খেয়াল করেনি। সে হাত দিয়ে ধুলো পরিষ্কার করলো। একটা ছোট ছিদ্র, দেখতে চাবির ছিদ্রের মতো, কিন্তু খুব অদ্ভুত আকৃতির। মেঘলা অবাক হয়ে বলল, মানে এই ঘরের আলাদা কোনো চাবি আছে? শুভ ধীরে মাথা নাড়ল। হয়তো দাদা ইচ্ছে করে লুকিয়ে রেখেছিলেন। ঠিক তখনই তাদের পিছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, তোমরা কি করছো এখানে? দুজনেই চমকে পিছনে ফিরল। দেখল রোজিনা দাঁড়িয়ে আছেন। তার চোখেও স্পষ্ট ভয়। এই ঘরের কাছে আর কখনো আসবে না। শুভ বলল, মা তুমি কিছু জানো? মা বলল, না। তাহলে এত ভয় পাচ্ছ কেন? রোজিনা কয়েক সেকেন্ড চুপ রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, কারণ এই ঘর খুললে শুধু পুরনো রহস্য নয়, একজন মানুষের জীবনও ধ্বংস হয়ে যেতে পারে। কথাটা বলেই তিনি চলে গেলেন। শুভ আর মেঘলা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ঠিক তখন শুভ লক্ষ্য করল দরজার নিচে আবার একটা কাগজ পড়ে আছে। সে তুলে নিল। ভিতরে মাত্র একটি লাইন লেখা, চাবিটা লাইব্রেরিতে আছে, আর নিচে আঁকা একটি অদ্ভুত প্রতীক। মেঘলা ফিসফিস করে বলল, কে লিখেছে এটা? শুভ ধীরে বলল, জানি না, কিন্তু মনে হচ্ছে কেউ চায় আমরা সত্যিটা জানি। পরদিন লাইব্রেরিতে গিয়ে শুভ একটি পুরনো বই খুলতেই তার ভেতর থেকে পড়ে গেল একটি মরিচা ধরা চাবি। কিন্তু চাবির সঙ্গে বাঁধা ছোট্ট কাগজে লেখা ছিল, ঘর খোলার আগে জেনে নাও, নীলা এখনো বেঁচে আছে। সকালের আলো জানালা দিয়ে ঢুকছে, কিন্তু শুভ আর মেঘলা মাথায় ঘুরছে একটাই কথা, নীলা এখনো বেঁচে আছে। লাইব্রেরি থেকে পাওয়া মরিচা ধরা চাবিটা শুভ শক্ত করে হাতে ধরেছিল। কাগজের লেখাটা বারবার পড়ছিল। মেঘলা ধীরে বলল, নীলাকে? শুভ মাথা নাড়ল, জানি না, কিন্তু মনে হচ্ছে পুরনো রহস্যের কেন্দ্রবিন্দু এই নীলা। সেদিন সারা দিন তারা পরিবারের সবার আচরণ লক্ষ্য করতে লাগলো। অদ্ভুত ব্যাপার হলো, যখন ওই নীলার কথা উঠে সবাই বিষয়টা এড়িয়ে যায়, বিশেষ করে মা আর চাচা সাইফুল। রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ার পর শুভ ও মেঘলা আবার পশ্চিম পাশের করিডোরে এলো। বাইরে হালকা বাতাস বইছে, পুরনো জানালাগুলো কড়মড় শব্দ করছে। শুভ পকেট থেকে চাবিটা বের করলো। মেঘলার বুক ধড়ফড় করছে। নিশ্চিত তো? আজই জানতে হবে সত্যটা। ধীরে ধীরে চাবিটা ছিদ্রের মধ্যে ঢুকিয়ে ঘোরালো শুভ। খট করে শব্দ হলো, তারপর আর একটা শব্দ। বহু বছরের বন্ধ দরজা ধীরে ধীরে খুলতে শুরু করলো। দরজার ভিতর থেকে ধুলো মাখা বাতাস বেরিয়ে এলো। মনে হলো বহু বছর কেউ এখানে প্রবেশ করেনি। মোবাইলের আলো জ্বালিয়ে তারা ভেতরে ঢুকলো। ঘরটা ছোট, কিন্তু আশ্চর্যভাবে বেশ গুছানো। একপাশে কাঠের টেবিল, একটি পুরনো আলমারি, আর দেওয়ালে ঝোলানো কয়েকটি ছবি। মেঘলা এগিয়ে গিয়ে একটি ছবি দেখলো, তারপর হঠাৎ চমকে উঠল। শুভ! শুভ দৌড়ে গেল। ছবিটিতে দাদা আব্দুল করিম দাঁড়িয়ে আছেন, তার পাশে সেই অচেনা মেয়েটি, কিন্তু এবার ছবির নিচে নামও লেখা, নীলা। দুজন একে অপরের দিকে তাকালো।
মেঘলা ফিসফিস করে বলল, তাহলে এই মেয়েটিই নীলা? ঠিক তখন শুভর চোখ টেবিলের উপর থাকা একটি ডায়েরির দিকে গেল। ডায়েরির প্রথম পাতায় লেখা, যদি কেউ এই ডায়েরি পড়ো তাহলে বুঝবে আমি আর সত্য লুকিয়ে রাখতে পারিনি। নিচে স্বাক্ষর আব্দুল করিম। শুভ দ্রুত পড়তে শুরু করলো। আজ থেকে 25 বছর আগে আমি এমন একটি ভুল করেছিলাম যার শাস্তি আজও পাচ্ছি। নীলা আমার জীবনের সবচেয়ে বড় সত্য, কিন্তু পরিবারকে রক্ষা করতে আমি তাকে হারিয়ে ফেলি। শুভর হাত কেঁপে উঠল। মেঘলা বলল, মানে? ঠিক তখনই ধপ করে শব্দ হলো। ঘরের বাইরে কিছু পড়ে যাওয়ার শব্দ হলো। দুজনেই চমকে উঠল। কেউ কি তাদের দেখছে? শুভ দ্রুত বাইরে বেরিয়ে এলো, কিন্তু করিডোরে কেউ নেই। শুধু মেঝেতে পড়ে আছে একটি পুরনো খাম। খামের উপর লেখা, ডায়েরির শেষ পৃষ্ঠা পড়ো না। মেঘলা অবাক, এটা কে রেখে গেল? শুভ চারদিকে তাকালো, কাউকে দেখা গেল না। দুজন আবার ঘরে ফিরে এলো। এবার শুভ ডায়েরির শেষ পৃষ্ঠাগুলো খুলল। সেখানে লেখা, যদি কোনোদিন নীলা ফিরে আসে তাকে নিজের মেয়ের মতো গ্রহণ করবে, কারণ সে এই পরিবারেরই অংশ। মেঘলা হতবাক, নিজের মেয়ের মতো মানে? শুভ ধীরে বলল, মানে নীলা হয়তো আমাদের পরিবারেরও কেউ। ঠিক তখন ওই ডায়েরির ভেতর থেকে একটি ভাঁজ করা কাগজ পড়ে গেল। ওটা একটা জন্ম সনদ। সেখানে বাবার নামের জায়গায় লেখা আব্দুল করিম, আর সন্তানের নাম নীলা করিম। মেঘলার চোখ বিস্ফোরিত হয়ে গেল। মানে নীলা দাদার মেয়ে? শুভ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। দাদা কেন এত বড় সত্য লুকিয়েছিলেন? আর নীলা এখন কোথায়? ঠিক তখনই করিডোর থেকে একটা কণ্ঠ ভেসে এলো, ওকে খুঁজে লাভ নেই। শুভ আর মেঘলা দ্রুত বাইরে বেরিয়ে এলো। অন্ধকারের মধ্যে একজন মানুষ দাঁড়িয়ে, মুখ দেখা যাচ্ছে না। লোকটি বলল, কারণ নীলাই বাড়িতেই আছে। বলেই ছায়ামূর্তিটি অন্ধকারে মিলিয়ে গেল। শুভ দৌড়ে গেল, কিন্তু কাউকে ধরতে পারল না। পরদিন সকালে শুভ ডায়েরির মধ্যে লুকানো একটি পুরনো ঠিকানা খুঁজে পেল। সেখানে লেখা, যদি আমাকে খুঁজতে চাও নদীর ধারে পুরনো বাড়িতে এসো। কিন্তু ঠিকানার নিচে আরেকটি লাইন, সাবধান, পরিবারের একজন তোমাদের শত্রু। সকালে নাস্তার টেবিলে বসে থাকলেও শুভর মন অন্য কোথাও পড়ে আছে। বারবার সে ডায়েরি থেকে পাওয়া ঠিকানাটার দিকে তাকাচ্ছিল, নদীর ধারের পুরনো বাড়ি, আর তার নিচে লেখা সেই সতর্কবার্তা, পরিবারের একজন তোমাদের শত্রু। মেঘলা ধীরে বলল, তুমি কি সত্যি সেখানে যেতে চাও? শুভ কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল, যদি নীলার সম্পর্কে সত্য জানতে চাই তাহলে আমাদের যেতেই হবে। দুপুরের দিকে কাউকে কিছু না জানিয়ে তারা বেরিয়ে পড়ল। প্রায় 1 ঘন্টা পথ পেরিয়ে তারা পৌঁছালো নদীর ধারের একটি নির্জন এলাকায়। সামনে দাঁড়িয়ে আছে একটি পুরনো বাড়ি। বাড়িটার দেওয়ালে শ্যাওলা জমে গেছে। অনেক দিন ধরে এখানে কেউ থাকেনি বলে মনে হয়। মেঘলার বুক কাঁপছিল, জায়গাটা আমার ভালো লাগছে না। শুভ মৃদু হেসে বলল, ভয় পেয়েছ? মেঘলা চোখ রাঙিয়ে বলল, একদম না, কিন্তু তার হাতের কম্পন অন্য কথা বলছিল। তারা ধীরে ধীরে বাড়ির ভিতরে ঢুকলো। ভিতরে ধুলো আর নীরবতা। একটা ঘরে ঢুকতেই শুভের চোখ আটকে গেল, দেওয়ালে ঝুলানো একটি ছবিতে। ছবিতে একজন তরুণী। অবাক করার বিষয় হলো মেয়েটির চেহারার সঙ্গে মেঘলার অদ্ভুত মিল। মেঘলা নিজেও হতবাক, এটা কিভাবে সম্ভব? ঠিক তখন পেছন থেকে একটি বৃদ্ধ কণ্ঠ ভেসে এলো, কারণ ও তোমার খালা ছিল। দুজনেই ঘুরে দাঁড়ালো, দেখলো একজন বৃদ্ধা দাঁড়িয়ে আছেন। তার চোখে ক্লান্তি, কিন্তু মুখে এক ধরনের রহস্যময় শান্তি। শুভ জিজ্ঞেস করলো। বৃদ্ধা ধীরে বললেন, আমি সালেহা, এই বাড়ির দেখাশোনা করি। তারপর তিনি ছবিটার দিকে তাকালেন, ওই মেয়েটাই নীলা। শুভর বুক ধক করে উঠল, আপনি নীলাকে চিনতেন? বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেললেন, শুধু চিনতাম না, ওকে বড় হতেও দেখেছি। মেঘলা দ্রুত বলল, নীলা এখন কোথায়? বৃদ্ধা কিছুক্ষণ চুপ রইলেন, তারপর বললেন, আমি জানি না সে কোথায় আছে, কিন্তু আমি জানি কেন তাকে বাড়ি ছাড়তে হয়েছিল। শুভ আর মেঘলা মনোযোগ দিয়ে শুনতে লাগলো। বহু বছর আগে সম্পত্তির জন্য পরিবারের মধ্যে বিরোধ শুরু হয়। কেউ একজন চায়নি নীলাই পরিবারের অংশ হিসাবে থাকুক। কে? বৃদ্ধা উত্তর দিলেন না, বরং একটি কাঠের বাক্স এগিয়ে দিলেন। তোমাদের দাদা এটা রেখে গিয়েছিলেন, বলেছিলেন সঠিক সময়ে যেন এটা খোলা হয়। শুভ বাক্সটা খুলল। ভিতরে কয়েকটি চিঠি আর একটি পুরনো লকেট। লকেট খুলতেই ভিতরে দুটি ছবি দেখা গেল।
এক পাশে দাদা, অন্য পাশে নীলা, তার নিচে খোদাই করা আমার মেয়ে। শুভ আর মেঘলা একসঙ্গে তাকিয়ে রইল। এখন আর কোনো সন্দেহ নেই, নীলা সত্যি আব্দুল করিমের মেয়ে। ঠিক তখনই বাড়ির বাইরে কারো পায়ের শব্দ শোনা গেল। কেউ যেন ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে আসছে। শুভ দ্রুত জানালার পাশে গিয়ে তাকালো, আর যা দেখলো তাতে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বাড়ির সামনে দাঁড়িয়ে আছে চাচা সাইফুল, তার হাতে একটি টর্চ আর মুখে অদ্ভুত কঠোরতা। মেঘলা ফিসফিস করে বলল, তিনি আমাদের অনুসরণ করেছেন। সালেহা হঠাৎ আতঙ্কিত হয়ে উঠলেন, তোমরা এখান থেকে চলে যাও। ও যদি জেনে যায় তোমরা সত্যের কাছাকাছি পৌঁছে গেছো, তাহলে তোমরা আর নিরাপদ থাকবে না। এরপর হঠাৎ বাইরে থেকে দরজায় জোরে আঘাত পড়ল, থাম করে। চাচা সাইফুলের কণ্ঠ শোনা গেল, দরজা খোলো। শুভ বাক্সের ভেতর থাকা শেষ চিঠিটা খুলতে একটি লাইন দেখতে পেল, যদি আমার কিছু হয়ে যায় তাহলে জেনে রেখো, আমার সবচেয়ে বড় শত্রু আমার নিজের পরিবারই আছে। আর নিচে লেখা নামটি দেখে শুভ স্তব্ধ হয়ে গেল। চিঠির বাকি অংশ ছিঁড়ে ফেলা হয়েছে। বাইরের দরজায় একের পর এক আঘাত পড়ছে। চাচা সাইফুলের গভীর কণ্ঠ ভেতর পর্যন্ত কেঁপে আসছে, দরজা খোলো, আমি জানি তোমরা ভিতরে আছো। শুভ দ্রুত ঘরের চারপাশে তাকালো। মেঘলার হাত ঠান্ডা হয়ে গেছে। সালেহা কাঁপা কণ্ঠে বললেন, ও যদি ভিতরে ঢোকে সব শেষ হয়ে যাবে। শুভ ফিসফিস করে বলল, কিন্তু কেন? উনি আমাদের কেন খুঁজছেন? সালেহা চোখ নামিয়ে বললেন, কারণ সত্যিটা যদি তোমরা জেনে ফেলো তাহলে উনিই ফেঁসে যাবে। হঠাৎ দরজার তালায় জোরে শব্দ হলো, চাবি দিয়ে কেউ বাইরে থেকে দরজা খুলছে। মেঘলা আতঙ্কে শুভর হাত চেপে ধরল, আমরা এখন কি করব? শুভ ধীরে বলল, পেছনের জানালা। তারা দ্রুত পেছনের ঘরে দৌড়ালো, কিন্তু জানালাটা লোহার গ্রিল দিয়ে বন্ধ। শুভ দাঁত চেপে বলল, এটা ফাঁদ ছিল আমাদের আটকে রাখার জন্য। ঠিক তখন দরজা খুলে গেল। চাচা সাইফুল ধীরে ঘরে ঢুকলেন। তার মুখে কোনো রাগ নেই, বরং এক অদ্ভুত শান্তি। তোমরা এখানে কেন এসেছো? তিনি শান্তভাবে বললেন। শুভ সামনে এগিয়ে বলল, সত্য জানতে, নীলা সম্পর্কে, দাদার চিঠি সম্পর্কে। সাইফুল এক মুহূর্ত চুপ থাকলেন, তারপর হঠাৎ হেসে ফেললেন। সত্য জানতে চাও? তিনি ধীরে ধীরে বললেন, তোমাদের দাদা একজন বড় ভুল করেছিলেন। তিনি নীলাকে শুধু মেয়ে হিসেবে রাখেননি, তিনি ওকে এমন একটা সত্যের অংশ বানিয়েছিলেন যেটা প্রকাশ পেলে পুরো পরিবার ধ্বংস হয়ে যেত। মেঘলা জিজ্ঞেস করলো, কোন সত্য? সাইফুল ধীরে পকেট থেকে একটি পুরনো ছবি বের করলেন। ছবিতে দাদা, নীলা এবং আরেকজন অচেনা মানুষ। এই মানুষটাকে? শুভ জিজ্ঞেস করলো। সাইফুল বললেন, ওই মানুষটাই আসল সত্যের শুরু। হঠাৎ বাইরে থেকে সালেহার চিৎকার শোনা গেল, দৌড়াও, সে আসছে। কিন্তু পরক্ষণেই ধপ করে একটা শব্দ। সবাই দৌড়ে বাইরে বেরিয়ে গেল, আর যা দেখলো সবাই থমকে গেল। সালেহা মাটিতে পড়ে আছেন, তার হাতে একটা কাগজ। মেঘলা কাঁদতে কাঁদতে বলল, উনি মারা গেছেন। সাইফুল নিচু হয়ে কাগজটা তুলে নিলেন। তার মুখ হঠাৎ শক্ত হয়ে গেল। কাগজে লেখা ছিল, সত্য লুকিয়ে রাখা যায় না, এবার শেষ খেলা শুরু। শুভ ধীরে বলল, কে এটা লিখেছে? সাইফুল এবার প্রথমবার কাঁপা গলায় বললেন, আমি জানি না, কিন্তু যে এটা করেছে সে এই পরিবারের কেউ। রাতে শুভ ঘরে ফিরে ডায়েরির শেষ সেরা অংশ জোড়া লাগায়। সেখানে সম্পূর্ণ নাম দেখা যায়। সাইফুল নয়, আসল নাম সাইরুজ্জামান করিম। আর নিচে লেখা, আমি নীলাকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু দেরি হয়ে গেছে। ঠিক তখনই জানালায় কারো ছায়া দেখা যায়। রাত গভীর, পুরো বাড়ি যেন নিঃশ্বাস আটকে আছে। শুভ হাতের ডায়েরির সেরা পাতাগুলো জোড়া লাগিয়ে বসে আছে। মেঘলা পাশে বসে কাঁপছে। জানালার বাইরে মাঝে মাঝে বাতাসে পর্দা নড়ছে, মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে। ডায়েরিতে স্পষ্ট লেখা দেখা যায়, আমি সাইফুল নয়, আমি সাইরুজ্জামান করিম। মেঘলা অবাক হয়ে বলল, মানে আমাদের চাচা আমাদের চাচাই না? শুভ ধীরে বলল, না, উনি নিজের পরিচয় লুকিয়ে রেখেছেন। হঠাৎ দরজায় নরম টোকা পড়ল। শুভ ধীরে দরজা খুলল। কেউ নেই, শুধু মেঝেতে একটা পুরনো ফটো। ফটোতে দাদা, নীলা আর সাইরুজ্জামান দাঁড়িয়ে আছে, কিন্তু এবার ছবিতে একটা লাল দাগ টানা নীলার মুখের উপর। মেঘলা ফিসফিস করে বলল, কেউ ইচ্ছে করে তাকে মুছে ফেলতে চেয়েছে। ঠিক তখনই বাড়ির লাইট ঝপ করে বন্ধ হয়ে গেল। অন্ধকার, শুধু ফোনের টর্চ লাইট।
হঠাৎ করিডোর থেকে পায়ের শব্দ। শুভ সামনে এগিয়ে গেল, মেঘলা পিছনে পিছনে। ঘরের শেষের দরজাটা খোলা, পশ্চিম পাশে সেই গোপন কক্ষ। কিন্তু এবার দরজা নিজে থেকে খুলে আসে। ভিতর থেকে একটা নারী কণ্ঠ ভেসে আসে, তোমরা শেষ পর্যন্ত এসে গেছো। শুভ থমকে যায়। অন্ধকার ধীরে ধীরে একজন মেয়ে বেরিয়ে আসে। তার মুখ দেখা যাচ্ছে না। মেঘলা কাঁপা গলায় বলে, কে তুমি? মেয়েটি ধীরে আলোতে আসে, আর তখনই সবাই স্তব্ধ। সে হলো নীলা। কিন্তু চমক এখানেই শেষ না। নীলা শান্ত গলায় বলে, তোমরা ভাবছো আমি হারিয়ে গিয়েছিলাম, আসলে আমাকে হারিয়ে দেওয়া হয়েছিল। শুভ জিজ্ঞেস করে, কে করেছিল? নীলা চোখ তুলে বলে, তোমাদের নিজের পরিবারই। বজ্রপাতের মতো নীরবতা। নীলা ধীরে বলতে শুরু করে, দাদা আমাকে নিজের মেয়ে বলতেন, কিন্তু সম্পত্তির লোভে কেউ এটা মেনে নিতে পারেনি, তাই আমাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা হয়েছিল। মেঘলা কাঁদতে কাঁদতে বলে, কিন্তু তুমি বেঁচে আছো কিভাবে? নীলা হাসে, কিন্তু সেই হাসি ভয়ঙ্কর। আমি বেঁচেছিলাম কারণ কেউ আমাকে বাঁচিয়েছিল। সে পিছনে ইশারা করে। ছায়া থেকে বেরিয়ে আসে চাচা সাইফুল। শুভ অবাক, আপনি? সাইফুল মাথা নিচু করে বলেন, হ্যাঁ, আমি তাকে বাঁচিয়েছিলাম, কিন্তু তার জন্য আমাকে পুরনো জীবন মিথ্যা পরিচয়ে থাকতে হয়েছে। নীলা ধীরে বলে, তিনি আমাকে বাঁচিয়েছিলেন, কিন্তু সত্য লুকিয়ে রেখেছিলেন, কারণ তিনি ভয় পেয়েছিলেন যদি সত্য প্রকাশ পায় এই পরিবার ভেঙে যাবে। শুভ জিজ্ঞেস করে, তাহলে আসল অপরাধী কে? হঠাৎ নীলা থেমে যায়, তার চোখে জল। আসল অপরাধী এখন এই বাড়ির মধ্যে আছে। ঠিক তখনই দরজার বাইরে থেকে হাততালি শোনা যায়। একটি কণ্ঠ হাসতে হাসতে বলে, বাহ, এতদিন পর সত্য বের হলো। সবাই দরজার দিকে তাকায়। ধীরে ধীরে ভিতরে ঢোকে একজন নারী। তার চোখ ঠান্ডা, মুখে আত্মবিশ্বাস। নীলা ফিসফিস করে বলে, আমার মা। সবাই স্তব্ধ। মহিলাটি ধীরে বলে, হ্যাঁ, আমি তোমার মা, আর এই পুরো নাটক আমি শুরু করেছিলাম। শুভ অবাক, কেন? মহিলাটি শান্তভাবে বলে, কারণ সম্পত্তি আর ক্ষমতা। নীলা থাকলে আমি কিছুই পেতাম না। নীলা কাঁপা গলায় বলে, তুমি তুমি আমাকে ফেলে দিয়েছিলে? মহিলাটি হেসে বলে, না, আমি তোমাকে মুছে দিতে চেয়েছিলাম। শুভ চিৎকার করে, তুমি নিজের মেয়ের সাথে এটা করতে পারলে? মহিলাটি ঠান্ডা গলায় বলে, লোভ মানুষের সব কিছু বদলে দেয়। হঠাৎ সাইফুল সামনে এগিয়ে আসেন। সব শেষ, তুমি ধরা পড়ে গেছো। মহিলাটি হঠাৎ ছুরি বের করে। সবাই থমকে যায়। মেঘলা চিৎকার করে, শুভ সাবধান। ধস্তাধস্তি শুরু হয়। ছুরি পড়ে যায়। পুলিশের সাইরেন দূর থেকে শোনা যায়। মহিলাটি ধরা পড়ে যায়। সব সত্য উন্মোচিত। নীলা বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, চোখে পানি কিন্তু শান্ত। শুভ পাশে দাঁড়ায়। নীলা বলে, আমি কখনো ভাবিনি সত্যটা এমন হবে। শুভ বলে, সত্য যতই কষ্টের হোক, সেটা একদিন বের হয়। মেঘলা হাসে। হঠাৎ নীলা বলে, এই গল্প এখানেই শেষ না, কারণ আমার মায়ের পেছনে আরও কেউ ছিল। বাড়ির ছাদে একটি ছায়া দাঁড়িয়ে, অচেনা কেউ। হ্যালো বন্ধুরা, আমি একজন নতুন ইউটিউবার। প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন। দয়া করে একটি কমেন্ট করে যাবেন প্লিজ। গল্পটির সিজন 2 শুনতে চাইলে প্লিজ কমেন্ট করুন।